স্বাগত বিরতিহীন রাত ৯টার বাংলাদেশে, সাথে আছি মুজাহিদুল ইসলাম এবং সাথে আছে আমি মাহমুদা মৌমিতা। জানিয়ে দিচ্ছি বার্তা কক্ষের সর্বশেষ। কুমিল্লার ঘটনার ব্যাপক তদন্ত চলছে, জড়িতরা যে ধর্মেরই হোক না কেন কঠোর ব্যবস্থা নেওয়া হবে, প্রধানমন্ত্রীর হুঁশিয়ারি। তৃতীয় ধাপে 1007টি ইউনিয়ন ও 10 পৌরসভায় ভোট গ্রহণ 28 নভেম্বর, নির্বাচন কমিশনের তফসিল ঘোষণা। করোনায় আরো 7 জনের মৃত্যু। করোনার টিকা পাবে 1 কোটি স্কুল শিক্ষার্থী, 120 জনকে পরীক্ষামূলক ডোজ। পেঁয়াজের আমদানি শুল্ক কমেছে 5%, চিনিতে রেগুলেটরি ডিউটি 10 ভাগ প্রত্যাহার, এনবিআর এর প্রজ্ঞাপন। এবং শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ, মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। কাল কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। শিরোনাম শুনছিলেন, এবারে চলে যাচ্ছে পুরো খবরে। কুমিল্লার ঘটনার ব্যাপক তদন্ত চলছে, জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই ঘটনার পেছনে রাজনৈতিক উদ্দেশ্য আছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। যারা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, তারা যে ধর্মেরই হোক না কেন, কাউকে ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার পূজার শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রতি বছর সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী। এবার ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের মূল অনুষ্ঠানে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হন শেখ হাসিনা। তাদেরকে শ্রদ্ধা জানাই। প্রধানমন্ত্রী বলেন, অসাম্প্রদায়িক বাংলাদেশে সবাই যার যার ধর্ম পালন করবে, তবে মাঝে মধ্যে কেউ কেউ বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালায়। আপনারা জানেন যে আমাদের ইসলাম ধর্ম কিন্তু এই বিভেদের কথা বলে নাই। ইসলাম ধর্মও কিন্তু সকল ধর্মের স্বাধীনতার কথাই বলা হয়েছে। আমাদের সূরা কাফিরুনে স্পষ্ট বলা আছে, লাকুম দীনুকুম ওয়ালিদ দিন, অর্থাৎ যার যা ধর্ম তার কাছে, অর্থাৎ ধর্ম পালনের স্বাধীনতা যেন থাকে। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবসময় সেটাই বিশ্বাস করতেন যে সকল ধর্মাবলম্বী মানুষ তার নিজ ধর্ম পালন করবে। কিন্তু হ্যাঁ, আমাদের কিছু লোক ধর্মান্ধতায় ভোগে এবং তারা সবসময় একটা সাম্প্রদায়িক দ্বন্দ্ব সৃষ্টি করতে চায়। এটা শুধু আমাদের দেশে না, বা মুসলমান হিসেবে না, এটা সব ধর্মেই কিন্তু এই ধর্মান্ধ শ্রেণীটা আছে। সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টকারীদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে প্রধানমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনায় জড়িতদের কেউই ছাড় পাবে না। এমন শাস্তি হবে যা দেখে ভবিষ্যতে কেউ আর এ ধরনের ঘটনা ঘটানোর সাহস পাবে না। কিছুদিন আগে কুমিল্লায় যে ঘটনা ঘটছে, ইতিমধ্যে এটা তদন্ত হচ্ছে, খুব ব্যাপকভাবেই তদন্ত হচ্ছে, অনেক তথ্য আমরা পাচ্ছি। এবং অবশ্যই এই ধরনের ঘটনা যারা ঘটাবে তাদেরকে আমরা খুঁজে বের করবই, এটা আমরা করতে পারবো। এখন প্রযুক্তির যুগ, এটা বের করা যাবে এবং সে যেই হোক না কেন, যে ধর্মেরই হোক না কেন, তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে, কারণ আমরা তা করেছি এবং করব। কিন্তু কিছু মানুষের ভিতরে এই দুষ্ট বুদ্ধিটা আছে যে যখন একটা জিনিস খুব সুন্দরভাবে চলছে তখন সেটাকে নষ্ট করা। আর বাংলাদেশ যখন উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে, পূজায় যথাযথ নিরাপত্তার স্বার্থে আগামীতে মণ্ডপ নির্মাণ সহ সার্বিক কার্যক্রম নীতিমালার আওতায় আনতে সংশ্লিষ্টদের পরামর্শ দেন প্রধানমন্ত্রী। অস্থায়ী একটা মন্দির বসিয়ে যখন পুজো করা হয়, তখনই কিছু লোক সুযোগ পায় সেখানে সমস্যার সৃষ্টি করতে। কাজে এই ক্ষেত্রে আপনাদের একটু আপনাদের পক্ষ থেকেই কিছুটা বোধহয় নিয়ন্ত্রণ করা দরকার। জাহিদুল বাশার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জাতীয় নির্বাচন সামনে রেখে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের পাঁয়তারা করছে বলে দাবি করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান জানিয়েছেন, কুমিল্লার ঘটনায় দায়ীদের শাস্তির আওতায় আনা হবে। তথ্যমন্ত্রী বলেছেন, যারা গুজব ছড়াচ্ছে তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় নিতে সরকার বদ্ধপরিকর। বিজয়া নবমীর সকালে রাজধানীর গোপীবাগে রামকৃষ্ণ মিশনে পূজামণ্ডপ পরিদর্শনে যান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি বলেন, এবার ইউনিয়ন পরিষদ নির্বাচনের কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা ব্যস্ত থাকায় পূজাকে কেন্দ্র করে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার সুযোগ নিয়েছে একটি উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী। জাতীয় নির্বাচন সামনে রেখে উগ্রবাদী অপশক্তি আবারও অপতৎপরতায় লিপ্ত হয়েছে। জাতীয় নির্বাচনকে সামনে রেখে এ অশুভ
অপশক্তি, উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী, এরাই আজকে কুমিল্লার ঘটনা সহ এইসব ঘটনার সাথে এই অপশক্তি জড়িত এবং এদেরকে ঐক্যবদ্ধভাবে জনগণকে সঙ্গে নিয়ে আমরা প্রতিরোধ করব। সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বলেন, কুমিল্লার ঘটনাটি উদ্দেশ্যমূলকভাবে ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। চক্রান্তকারীদের কেউ ছাড় পাবে না। যারা আমাদের এই দেশ রচনার বিরুদ্ধাচারণ যারা করেছিল, তারা যারা আজকে যে বাংলাদেশের যে রথযাত্রা, অগ্রযাত্রা, এটির বিরুদ্ধে যারা ষড়যন্ত্রে সবসময় প্রতিনিয়ত নিয়োজিত আছে, ষড়যন্ত্র করছে, তারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি থাকুক, এটি চায় না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দা সংস্থার কর্মকর্তাদের সঙ্গে সচিবালয়ে এক বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, কুমিল্লার ঘটনায় কারো উস্কানি থাকলে তাদেরও বিচার করা হবে। ঘটনার তদন্ত চলছে। এরই মধ্যে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। দায়ীদের গ্রেপ্তারে অভিযানে গোয়েন্দারা। কুমিল্লার এই ঘটনা দুঃখজনক ঘটনা, অবশ্যই আমরা বারবার বলছি, এই ঘটনায় যারা জড়িত তাদেরকে অবশ্যই আমরা খুঁজে বের করব। আমরা কয়েকজনকে আমরা চিহ্নিত করেছি। আমাদের গোয়েন্দা সংস্থা তাদেরকে সবাইকে শনাক্ত করে তাদেরকে আমরা মনে করছি আমরা খুব শীঘ্রই তাদেরকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হব। দেশের পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব রটনাকারী ও উস্কানিদাতাদের কেউ ছাড় পাবে না। শাহাদাত স্বপন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে সরকার দেশে সাম্প্রদায়িক সংঘাত সৃষ্টি করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় বিএনপি মহাসচিব বলেছেন, সরকার তার এজেন্টের লোক দিয়ে কুমিল্লার মতো ঘটনা ঘটিয়েছে। সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে দেশকে অস্থিতিশীল করতে চক্রান্ত হচ্ছে বলেও দাবি করেছেন মির্জা ফখরুল। এ সময় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর প্রসঙ্গে তিনি বলেছেন, নির্বাচন খেলা আর হতে দেয়া হবে না। নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই নির্বাচন দিতে হবে। এই যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবার যে চক্রান্ত, এটা এই সরকারের চক্রান্ত। তারা এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায়, ধ্বংস করতে চায় এবং দেশে স্থিতিশীলতা নষ্ট করতে চায়। কুমিল্লার ঘটনা উদ্দেশ্যমূলক। দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার জন্য এই ঘটনা ঘটানো হয়েছে। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইউনাইটেড ইসলামী পার্টির সভাপতি মাওলানা ইসমাইল হোসাইন এসব কথা বলেন। তিনি জানান, ভিন্ন ধর্মের লোকদের নিজ নিজ ধর্ম পালনের অধিকার ইসলামে দেওয়া হয়েছে। এ বিষয়ে কোরআনুল কারিমে সূরা কাফিরুনে স্পষ্ট বর্ণনা আছে। কোনো ধর্মের উপরে হামলা মানে সে ধর্মকে অবমাননা করা, যা ইসলাম কোনোভাবেই সমর্থন করে না। কেবল ধর্ম ব্যবসায়ী ও ধর্ম নিয়ে অপরাজনীতি করা লোকেরাই এই ধরনের অপকর্ম করে। এদিকে এই ঘটনায় আরও নিন্দা জানিয়েছে বাংলাদেশ তরিকত ফেডারেশন, হেফাজতে ইসলাম বাংলাদেশ, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ ও খেলাফত মজলিস। আগামী 28 নভেম্বর তৃতীয় ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ। এই ধাপে দেশের 1007টি ইউনিয়নে ভোট হবে। একই দিনে দেশের 10টি পৌরসভায়ও ভোট হবে। বৃহস্পতিবার নির্বাচন কমিশন সভায় অনুমোদনের পর ভোটের তফসিল ঘোষণা করা হয়েছে। দেশে প্রায় 3000-এর ওপর ইউনিয়ন পরিষদ নির্বাচন করার সময় হয়েছে। তৃতীয় ধাপের তফসিল ও অষ্টম ধাপের পৌরসভা নির্বাচন নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকে সিদ্ধান্ত হয়ে তৃতীয় ধাপে 1007 ইউপি ও 10 পৌরসভার ভোট হবে 28 নভেম্বর। তফসিল অনুযায়ী ইউপি ও পৌরসভার রিটার্নিং কর্মকর্তার কাছে 2 নভেম্বর মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ 2 নভেম্বর 2021। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ 4 নভেম্বর 2021। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ 11 নভেম্বর 2021। 10টি পৌরসভার প্রত্যেকটি ভোট কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে।
31টি ইউনিয়ন পরিষদের নির্বাচনে ইভিএমের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। আগামী 24 থেকে 30 নভেম্বরের মধ্যে স্কুলগুলোতে বার্ষিক পরীক্ষার জন্য শিক্ষা মন্ত্রণালয় থেকে একটি আদেশ জারি করা হয়েছে। তবে 28 নভেম্বর ভোট গ্রহণে কোনো সমস্যা হবে না বলে মনে করেন ইসি সচিব। পাবলিক যে এক্সামিনেশন এসএসসি এবং এইচএসসি এই দুইটা বিষয়কে আমলে নিয়েই নির্বাচনী তফসিলটা নির্ধারণ করেছেন। মাননীয় কমিশন যে নির্বাচন তফসিল ঘোষণা করেছেন, নিশ্চয়ই স্কুলগুলো এই তারিখগুলো দেখে অ্যাডজাস্ট করে নেবে। এর আগে প্রথম ধাপে 21 জুন 204 ও 20 সেপ্টেম্বর 160 ইউপিতে ভোট হয়। এছাড়া দ্বিতীয় ধাপে 848 ইউপির ভোট গ্রহণ 11 নভেম্বর। মাহমুদুল হাসান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 7 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 3 এবং নারী 4 জন। এই নিয়ে মোট প্রাণহানি হল 27,737 জনের। 829টি ল্যাবে 24 ঘন্টায় 21,568 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 466 জনের। পরীক্ষা বিবেচনা শনাক্তের হার 2.16%। বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,64,485 জনে। সুস্থ হয়েছেন আরও 695 জন। এই নিয়ে মোট সুস্থ 15,26,368 জন। পরীক্ষামূলকভাবে করোনার টিকা পেল মানিকগঞ্জের 120 স্কুল শিক্ষার্থী। কারো ক্ষেত্রে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া দেখা যায়নি এখনো পর্যন্ত। তাদের অবস্থা পর্যবেক্ষণ করে 14 দিন পর রাজধানী এবং 21 জেলায় শুরু হবে মূল কর্মসূচি। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, দেশের 1 কোটি স্কুল শিক্ষার্থীকে করোনার টিকা দেওয়া হবে। মানিকগঞ্জ গড়পাড়া জাহিদ মালিক স্কুলের 10ম শ্রেণীর শিক্ষার্থী তাসমিয়া আক্তার তোয়া বৃহস্পতিবার কর্নেল মালিক মেডিকেল কলেজে করোনার টিকা নেয় সে। দেশে স্কুল শিক্ষার্থীদের মধ্যে প্রথম টিকা দেয়া হয় তাকে। আমি ভ্যাকসিন নিয়েছি, আমার ভিতরে কোনো খারাপ দিক কাজ করেনি। আর আমার সাথে যারা যারা ভ্যাকসিন নিয়েছে তারা সবাই ভালো আছে, সুস্থ আছে, আমিও সুস্থ আছি। তাসমিয়ার মতো 4 স্কুল থেকে আরও 119 শিক্ষার্থীকে ফাইজারের টিকা দেওয়া হয়। সবার জন্ম সনদ নিয়ে দেয়া হয় রেজিস্ট্রেশন কার্ড। পরে সুরক্ষা অ্যাপে যুক্ত হবে এসব তথ্য। জন্ম সনদের একটা ফটোকপি চেয়েছে, তারা সাথে নিয়ে আসতে বলছে, ওটা সাথে দেখাতে হবে। ওটা আমার খুবই ভালো লাগছে যে এখন আমি কোনো ভিতরে ভয় রেখে ক্লাস করতে পারবো না, আমি এখন ফ্রিভাবে ক্লাসটা করতে পারবো। টিকা নেওয়ার ব্যাপারে আমি মোটামুটি এক্সাইটেড ছিলাম। সো ফাইজার ভ্যাকসিন পাওয়ার পর আর কি একটু ভালো লাগছে, কারণ এটা সবচেয়ে ভালো ভ্যাকসিন। জাহিদ মালিক জানান, দেশে এ পর্যন্ত 5.5 কোটি ডোজ টিকা দেওয়া হয়েছে। মজুদ সাপেক্ষে ধারাবাহিকভাবে দেশের 12 থেকে 17 বছর বয়সী 1 কোটি শিক্ষার্থী করোনার টিকা পাবে। টিকাটি খুবই নিরাপদ। আমরা চাই যে আমাদের শিশুরাও নিরাপদে থাকুক। তারা স্কুলে আসছে এখন, তারা যাতে করোনা ভাইরাস থেকে তারা নিরাপদে থাকে, সেই জন্যে আজকে এই ফাইজার টিকাটি ট্রায়াল করা হলো এবং অল্প দিনের মধ্যে সারা দেশে এই ফাইজার টিকাটি আমাদের ছেলে মেয়েদেরকে আমরা দিব। আপাতত 21 জেলার শিক্ষার্থীদের দেয়া হবে টিকা। আর রাজধানীতে কেন্দ্র হবে মাত্র একটি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসবে 200 বুথ। প্রতিদিন টিকা পাবে 40,000 শিক্ষার্থী। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, মানিকগঞ্জ। মাধ্যমিকের পাশাপাশি প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদেরও সীমিত পরিসরে হবে বার্ষিক পরীক্ষা। সেই লক্ষ্যে প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছে মন্ত্রণালয়। এদিকে মাধ্যমিক পর্যায়ে বার্ষিক পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে খুশি শিক্ষক শিক্ষার্থীরা। আগামী 24 নভেম্বর থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পর্যায়ে পরীক্ষা, চলবে 30 নভেম্বর পর্যন্ত। পরীক্ষা হবে বাংলা, ইংরেজি ও সাধারণ গণিতে। সেই সঙ্গে অ্যাসাইনমেন্ট ও সহশিক্ষা কার্যক্রমের উপর শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে। শিক্ষার্থীরা খুব আগ্রহের সঙ্গে এই অ্যাসাইনমেন্টটি জমা দেয় এবং আমাদের শিক্ষকরা মনে করছেন যে এটি খুব ফলপ্রসূ একটি কার্যক্রম। অ্যাসাইনমেন্টগুলো একটা মূল্যায়নের টুলস হিসাবে খুব ভালোভাবে কাজ করতে পারবে বলে আমরা মনে করি। পরীক্ষা নেওয়ার সিদ্ধান্তে খুশি শিক্ষার্থীরা। তারা বলছে পড়াশোনা এখন আরও ভালোভাবে করা যাবে। লেখাপড়ায় আরো জোর বাড়বে, এর জন্য আমাদের পরীক্ষা হলে খুব ভালো হয়। আমাদের পড়াশোনার প্রতি আস্তে আস্তে মনোযোগও বাড়বে। কতটুকু করলে সে একটা বেটার রেজাল্ট করবে, এই জিনিসগুলো জানা যাবে একটা পরীক্ষার মাধ্যমে। শিক্ষকরা বলছেন পরীক্ষা নেয়ার সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। নির্বাচনী পরীক্ষা হবে, এই জন্য আমরা কিন্তু সম্পূর্ণ প্রস্তুত আছি এবং সেভাবে আমরা ব্যবস্থা নিচ্ছি এবং আশা করি যথাযথভাবে আমরা ইনশাআল্লাহ পরীক্ষা নিতে পারবো।
এদিকে প্রাথমিক পর্যায়েও শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষা নেওয়া হবে। পরিস্থিতি পর্যবেক্ষণ করেই পরীক্ষার তারিখ জানানো হবে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। বার্ষিক পরীক্ষা ওইভাবে আমরা তো অলরেডি আপনি জানেন যে আমরা ওয়ার্কশিট দিতেছি, এটারই মূল্যায়ন। আমরা ওয়ার্কশিটের ভিতরেও আমরা পরীক্ষাটা মূল্যায়ন করে নিতে পারি। আবার যদি পরিস্থিতি স্বাভাবিক হয় আমরা স্কুলে পরীক্ষা নিতে পারি। এদিকে প্রাথমিক সমাপনী পরীক্ষা হবে কি হবে না সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ এবং চিনি আমদানিতে শুল্ক কমানো জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। এ সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করেছে সংস্থাটি। বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যানের স্বাক্ষরিত এই সংক্রান্ত দুটি আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুরোধের পরিপ্রেক্ষিতে এই উদ্যোগ নিল এনবিআর। প্রজ্ঞাপন অনুযায়ী এখন পেঁয়াজ আমদানিতে শুধু 5% রেগুলেটরি ডিউটি দিতে হবে। মওকুফ করা হয়েছে 5% আমদানি শুল্ক। আর চিনির রেগুলেটরি ডিউটি 30 থেকে 10% কমিয়ে 20% করা হয়েছে। দেশে কিছুদিন ধরেই ঊর্ধ্বমুখী পেঁয়াজ এবং চিনির দাম। বাজার নিয়ন্ত্রণে শুল্ক কমানোর অনুরোধ করে বাণিজ্য মন্ত্রণালয়। কর্মকর্তাদের আশা এর ফলে দামের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ করা সম্ভব হবে। মিরপুরের কালশিতে ড্রেনে পড়ে যাওয়া ব্যক্তির সন্ধান মিলেছে। নিখোঁজের প্রায় 5.5 ঘন্টা পর কালশি ব্রিজের নিচে তাকে জীবিত শনাক্ত করে ফায়ার সার্ভিস। বাহিনীটির ধারণা, সোয়ারেজ লাইনের মধ্যে পানির স্রোত থাকায় খুব কম সময়ের মধ্যেই তিনি কালশি ব্রিজের কাছে চলে যান। স্থানীয়দের দাবি, ওই ব্যক্তি মানসিক ভারসাম্যহীন, তাকে জীবিত পেয়ে খুশি তারা। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত মিরপুরের কালশির 22 তলা গার্মেন্টস সংলগ্ন এই ব্রিজে বসে থাকতেন এক ব্যক্তি। স্থানীয়রা বলছেন তার বেশভূষা আর আচরণ ছিল অসংলগ্ন। বৃহস্পতিবার সকালে ওই লোক হঠাৎ ড্রেনে পড়ে গেলে ফায়ার সার্ভিসকে খবর দেন এলাকার বাসিন্দারা। উড়াতে চায় আর উড়ে না, আরো গালাগালি করে, আর ডুব দেয় আবার একটু উড়ে, ডুব দেয় আবার একটু উড়ে, ডুব পাগল বসে থাকে এখানে বসে খাবার টাবার দিলে খায় কি বসে পায়ের নামার কথা না, পড়ে গেছে কিভাবে আমরা কোনো ডিস্টার্বিং এলিমেন্টস ওর মধ্যে ছিল না, নিজের মনের মধ্যেই চলতো আর মনে মনে কি বলতো। 9:30টার দিকে শুরু হয় অভিযান। একে একে ফায়ার সার্ভিসের ডুবুরিরা প্রবেশ করেন সোয়ারেজ লাইনের ভেতরে। তারা জানান ভেতরে পানির স্রোত আর আবর্জনা বেশি থাকায় অভিযানে বেগ পেতে হচ্ছে। বেঁচে থাকার সম্ভাবনাও খুব কম বলে জানান তারা। প্রথম দিক দিয়ে আপনার কিছু আবর্জনা ছিল, তারপর আর এখন আমরা তারপর 2-3টা স্ল্যাবের পর থেকে একদম ক্লিন, কোনো আবর্জনা নাই। উপরে কিছু আবর্জনা ছিল, এগুলো আমরা সরিয়ে দিয়েছি। এদিক দিয়ে না থাকার সম্ভাবনাটাই বেশি, তারপর আমরা উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়, আল্লাহ যদি মিলাই দেয় হয়তো পাইতেও পারি। তবে ঘন্টা চারেক পরেই পাল্টে যায় দৃশ্যপট। ঘটনাস্থল থেকে প্রায় 3 কিলোমিটার দূরে কালশি ব্রিজের কাছে নিখোঁজ ব্যক্তির সন্ধান মিলেছে বলে খবর আসে। পরে ব্রিজের নিচ থেকেই জীবিত উদ্ধার করা হয় তাকে। খালের সুয়ারেজ লাইন দিয়ে আমরা অনুসন্ধান করতে করতে প্রায় শেষ পর্যন্ত এসে মূল খালে যে জায়গায় মাথা লেগেছে সুয়ারেজ লাইনের এই জায়গায় আসি, এই জায়গায় আসে দেখতে পাই আমরা এই ভিকটিমকে। এই ব্যক্তির নাম পরিচয় কেউ জানাতে পারেনি, তবে তাকে জীবিত পায় সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয়রা। সুমন তানভীর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ইয়াবা কারবারিরা এবার বন্ধক রাখছে মানুষ। কক্সবাজারের ডিলারদের কাছে মাদকের টাকার নিরাপত্তা হিসেবে এসব মানুষকে বন্ধক রাখা হচ্ছে। ঢাকার কারবারিরা ইয়াবা বিক্রির পর বকেয়া টাকা পরিশোধ না করলে নির্যাতন চলে বন্ধক রাখা ব্যক্তির উপর। পরিবারের কাছ থেকে আদায় করা হয় বকেয়া অর্থ। রাজধানীর হাতিরঝিল থানার একটি অপহরণ মামলার তদন্ত করতে গিয়ে এই অভিনব এবং অমানবিক পন্থার খোঁজ পেয়েছে গোয়েন্দা পুলিশ। রাজধানীর মগবাজারের ফরাদ হোসেন স্থানীয় বড় ভাই লাদেনের প্রস্তাবে 2 সেপ্টেম্বর ঘুরতে যান কক্সবাজার। পরদিন ফরহাদকে টেকনাফের গহীন এলাকায় নিয়ে একটি কক্ষে আটকে রাখা হয়। তিনি মাত্র, কিন্তু আমার যে কিছু করার ছিল না, আমি যে নিরুপায় ছিলাম যে আমি আসছি, এই জায়গায় কারো চিনিও না, কোথায় যাব বা কিছু, আর ওই জায়গা থেকে পলানোর মতো কোনো সিস্টেম ছিল না। ফরহাদের খোঁজ না পেয়ে দিশেহারা পরিবারের কাছে 26 সেপ্টেম্বর এক ব্যক্তি ফোনে জানান অপহরণের কথা। জীবিত ফিরে পেতে দাবি করা হয় 3.5 লাখ টাকা। অপহরণকারীদের 10,000 টাকা পাঠিয়েও ছেলের মুক্তি না মেলায় হাতিরঝিল থানায় মামলা করেন ফরহাদের বাবা। পরিস্থিতি খুবই খারাপ ছিল আমাদের, যেহেতু আমরা না পাইছি ওকে, না পাইছি না খাওয়া দাওয়া করতে পারছি না, আমরা টেনশনে চতুর্দিকে আমরা দৌড়াদৌড়িতে ছিলাম।
তদন্তে নেমে টেকনাফের গহীন এলাকা থেকে ফরহাদকে উদ্ধার করে ডিবি। অভিযানে গ্রেপ্তার হয় 3 জন। তাদের দেয়া তথ্যে রাজধানীর হাতিঝিল থেকে গ্রেপ্তার করা হয় প্রধান আসামি সামির ওরফে লাদেন। আসামিদের জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসে ইয়াবা পাচারের নতুন এক পন্থা। ফরহাদকে মাদক কারবারিদের কাছে বন্ধক রেখে টেকনাফ থেকে 20,000 পিস ইয়াবা আনেন লাদেন। বকেয়া টাকা পরিশোধ করলে ফরহাদকে ছেড়ে দেওয়ার চুক্তি হয়, কিন্তু লাদেন নির্ধারিত সময়ে টাকা পরিশোধ না করায় ইয়াবা কারবারিরা ফরহাদের পরিবারের কাছে টাকা দাবি করে। ইয়াবা ব্যবসায়ীদের কাছ থেকে 20,000 পিস ইয়াবা নিয়ে এসেছিল ঢাকায় বা অন্য কোথাও টার্গেট প্লেসে, বাট সে সফল হতে পারেনি, যার কারণে টাকা যেহেতু ব্যাক করার সুযোগ হয়নি, এই কারণে যারা ইয়াবা সাপ্লায়ার তারা বলছিল যে যেহেতু টাকা দিচ্ছে না, সুতরাং ওই ভিকটিমের বাবাকে তার গার্ডিয়ানকে ফোন দিচ্ছিল। মানুষ বন্ধক রেখে ইয়াবা কারবারে এমন একাধিক চক্র জড়িত বলছে কক্সবাজার পুলিশ। এই ঘটনাগুলো আমরা দেখেছি উখিয়া টেকনাফ এলাকা, মাঝে মাঝে অপহরণের মামলা থানায় রুজু। এগুলো তদন্ত করে এর রহস্য বের করে ফেলি, সেই সঙ্গে কিন্তু ভিকটিমকে উদ্ধার করি। ইয়াবা কারবার সহজ করতে মানুষ বন্ধক রাখার অভিনব এ পন্থাকে বেছে নিয়েছে মাদক ব্যবসায়ীরা, বলছে পুলিশ। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ। আনন্দের মাঝে বিষাদের ছায়া পড়েছে দেবীর ভক্তদের মনে। মণ্ডপে মণ্ডপে বাজতে শুরু করেছে বিদায়ের সুর। ভক্তদের কাঁদিয়ে কৈলাসে ফিরে যাবেন দেবী দুর্গা। আগামীকাল দশমীতে বিসর্জন করা হবে প্রতিমা। বৃহস্পতিবার সারা দেশের মণ্ডপে দেবী দুর্গার পূজা শুরু হয় মহাস্নানের মধ্য দিয়ে। এরপর হয় কল্পারম্ভ ও বিহিত পূজা। শাস্ত্র অনুযায়ী মহানবমী তিথি অন্যান্য তিথির তুলনায় শুভ, তাই এই তিথিতে দেবীর আরাধনায় পুণ্য লাভ হয়। নবমীতে পূজার আনুষ্ঠানিকতার পাশাপাশি ভক্তদের মাঝে দেখা গেছে বিষাদের সুর, কারণ একদিন পরই বিজয়া দশমীতে দেবীকে বিদায় জানাতে হবে। রাজধানীর ঢাকেশ্বরী মন্দিরে সকাল 9:30টায় পূজা শুরু হয়ে শেষ হয় 11টায়। এরপর আরতি ও বন্দনায় মেতে ওঠেন ভক্তরা। পুষ্পাঞ্জলি দিয়ে প্রার্থনা করেন দেবী দুর্গার উদ্দেশ্যে। এখানে সে খুবই আনন্দিত এবং মায়ের কাছে একটাই দাবি যে মা যেন আমাদের এই মহামারী করোনা থেকে সবাইকে মুক্ত রাখে। ভালোই লাগছে, কিন্তু তারপরেও একটু খারাপ লাগছে, কারণ যে আগামী বিজয়া দশমী মা আবার পৃথিবী থেকে বিদায় নেবে। এই নবমীতে সকল দেবদেবী যারা আমাদের মা দুর্গাকে অস্ত্র দিয়ে সজ্জিত করেছেন, এই অস্ত্র সজ্জাটা তার পরিপূর্ণ হয় এবং এই অস্ত্র সজ্জার বলে তিনি বলিয়ান হয়ে আগামীকাল রাবণকে বধ করবেন এবং সুবিজয় নিশ্চিত হবে। রমনা কালী মন্দিরেও দেখা গেল ভক্ত সমাগম, তবে স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে ছিল কড়াকড়ি। স্বাস্থ্যবিধিটা মানাটা কঠিন হয়ে যায়, তবু যার সাধ্য মোতাবেক সবাই চেষ্টা করছে। নবমীতে দিনের দ্বিতীয় ভাগে কোনো পূজার আচার না থাকলেও সন্ধ্যায় দেবীর উদ্দেশ্যে করা হয় আরতি। আর মাত্র একদিন পরেই মর্ত ছেড়ে কৈলাসের স্বামীগৃহে ফিরে যাবেন দুর্গতি নাশিনী দেবী দুর্গা, আর পেছনে ফেলে যাবেন ভক্তদের 4 দিনের আনন্দ উল্লাস আর বিজয়ের স্মৃতি। তাই ভক্ত মনে আজ একটাই আকুতি, না পোহায় যেন এই নবমী তিথি। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবারে জানাবো খেলার খবর। জানিয়ে দিচ্ছি শিরোনাম। বিশ্বকাপ প্রস্তুতিতে শ্রীলঙ্কার পর আয়ারল্যান্ডের কাছে হারে অস্বস্তি টাইগারদের। মূল মিশনের শুরুতে সাকিবকে নিয়ে সংশয়। সাফে ব্যর্থতার কাটা ছেঁড়ায় অতিরিক্ত ফাউলের প্রবণতা ফেলছে প্রশ্নের মুখে। সংকটের বড় জায়গা জুড়ে ফিনিশিং দুর্বলতা। বিশ্বকাপ শুরুর আগে হঠাৎই চাপে বাংলাদেশ দল। আবুধাবিতে শ্রীলঙ্কার পর আয়ারল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও হেরেছে টাইগাররা। এদিন ব্যাটিং ব্যর্থতায় পরাজয় 33 রানে। আইরিশদের দিয়ে 178 রানের টার্গেট 144 করেছে লিটনের দল। টস জিতে ব্যাটিংয়ে পল স্টার্লিং, অ্যান্ড্রু বালবির্নির কল্যাণে উড়ন্ত শুরু পায় আয়ারল্যান্ড। স্টার্লিংকে ফেরান নাসুম, তাসকিনের শিকার বালবির্নি। 3-এ নামা গ্যারেথ ডেলানির তাণ্ডবে বোর্ডে 177 রান তোলা আইরিশরা। 88 রানে অপরাজিত থাকেন ডিলানি। খরুচে বোলিংয়ে হতাশ করেছেন মুস্তাফিজ, শরীফুল ও নাসুম। বড় টার্গেটে নড়বড়ে শুরু টাইগারদের। ওপেনিংয়ে ধারাবাহিক ব্যর্থ নাইম লিটন। সৌম্য আশা জাগে ইনিংস বড় করতে পারেননি, আউট হন 37 করে। ছন্দে ফেরার সুযোগ মিস করেছেন মুশফিক ও আফিফ। সোহানের সর্বোচ্চ 38 রান শুধু ব্যবধানই কমিয়েছে।
ব্যাটিং ব্যর্থতায় বিশ্বকাপ প্রস্তুতিতে অস্বস্তি বাংলাদেশের। অন্যদিকে সাকিব ব্যস্ত আইপিএলে। চেন্নাইয়ের বিপক্ষে ফাইনাল খেললে 17 অক্টোবর স্কটল্যান্ড ম্যাচে টাইগার তারকাকে পাওয়া নিয়ে সংশয় রয়েছে। প্রোটোকল মেনে দলের সেরা অস্ত্রকে পেতে আইসিসির সাথে আলোচনা চালিয়ে দিচ্ছে ম্যানেজমেন্ট। জাতীয় দলে 3-এ খেলা সাকিব কলকাতা নাইট রাইডার্সে 7-8-এ নামেন। অল্প সুযোগে কখনো হিরো হয়ে যান, আবার ব্যর্থ হলেও কথা ওঠে। এক শটে যেমন মেলে আত্মবিশ্বাসের রসদ, তেমনি শূন্যতে আউট হয়ে আক্ষেপে পড়েন। আমিরাত পর্বে ব্যাটিংয়ে যাই হোক, বোলিং ফিল্ডিংয়ে ঠিকই আলোকিত সাকিব। রান আপ টেকনিকে পরিবর্তন এনে প্রতিপক্ষের শক্ত পরীক্ষা নিয়েছেন টাইগার নাম্বার 1। আবার দুরন্ত রান আউট কিংবা ক্যাচ নিয়ে কুড়িয়েছেন প্রশংসা। বিশ্বকাপের আগে এই হলো আমিরাতে সাকিবের প্রস্তুতি। অন্যদিকে জাতীয় দল যে তার অপেক্ষায়। রোববার স্কটল্যান্ডের সাথে তিনি খেলবেন কিনা তা এখন বড় প্রশ্ন, যার উত্তর অজানা। শুক্রবার আইপিএল এর ফাইনাল। সাকিব ওখানে খেলবেন। 24 ঘন্টার মধ্যে ওমানে গিয়ে বিশ্বকাপের ম্যাচে খেলা কি সম্ভব? আইসিসির বায়োসেফটি প্রোটোকল অনুসারে কোনো একজন খেলোয়াড় যদি আইপিএল বাবল অথবা কোনো বায়োলেটারাল সিরিজের বাবল থেকে, যে বাবল আইসিসি অনুমোদিত, সেই বাবল থেকে যদি ওয়ার্ল্ড কাপের বাবলে প্রবেশ করতে চায়, তাহলে এখানে একটা ট্রান্সফারের ব্যবস্থা আইসিসি করবে এবং ট্রান্সফারের পরে যত শীঘ্রই সম্ভব একটা আরটিপিসিআর টেস্ট হবে এবং সেই টেস্টটা সাধারণত 8 থেকে 12 ঘন্টার মধ্যে রিপোর্ট পাওয়া যাবে। আইপিএলে সেরাদের সাথে খেলে প্রস্তুতি হয় দারুণ, সেটা বড় পাওয়া সাকিবের জন্য। কিন্তু ফ্র্যাঞ্চাইজি লিগের জন্য বিশ্বকাপ ম্যাচ মিস করা কতটা যৌক্তিক? স্কটল্যান্ড পরীক্ষায় সেরা অস্ত্রকে তো চাইবেই টাইগাররা। মোহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নভেম্বর-ডিসেম্বরে পাকিস্তান সিরিজ দিয়ে দর্শক ফোরামের পরিকল্পনা বিসিবির। সেজন্য করোনা পরিস্থিতি পর্যবেক্ষণ করবে বোর্ড। অন্যান্য দলের মতোই প্রোটোকল থাকবে পাকিস্তানের জন্য। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপে দ্বিতীয় চক্রে সফল হতে শক্তিশালী দল গড়তে চায় বিসিবি। ক্রিকেটার, কোচিং স্টাফকে দেওয়া হবে না ছুটি। ক্রিকেট ফেরানোর চ্যালেঞ্জে সফল পিসিবি। এবছর বাংলাদেশ সফরে আসে উইন্ডিজ, শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দল। যদিও সফল সিরিজ আয়োজনে ছিল আক্ষেপ, মাঠে ফেরানো যায়নি দর্শক। তবে পাকিস্তান সিরিজ দিয়ে দর্শক ফেরানোর আশা বিসিবির। যদি সিচুয়েশন এরকম থাকে তাহলে ডেফিনেটলি আমরা কথা বলবো এবং একটু হয়তোবা জাস্ট 100% ফুল না করে হয়তোবা কিছু পার্সেন্ট কিছু। আমরা খেলার সংবাদে আবারও ফিরবো। বনানী পূজা মণ্ডপে বক্তব্য রাখছেন প্রধানমন্ত্রী বেসরকারি শিল্প এবং বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। যে কথাগুলি আমার আগের বক্তারা বলেছেন, যে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, আমাদের সংবিধানেই উনি কিন্তু উনি বলেছিলেন যে অসাম্প্রদায়িকতাটা আমাদের কিন্তু সবাই, এটাই আমাদের বাংলাদেশের একটি মেন পিলার হবে। এবং আমি যেটা একটু আগে আমাদের অ্যাডিশনাল আইজিপি মহোদয় কথাটা বলেছেন, যে বাংলাদেশে আমরা কিন্তু এটা প্রমাণ করে দিয়েছি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে, যে আমরা যেই ধর্মেরই লোক হোক না কেন, আমাদের এখানে মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান আমরা আছি, আমরা সবাই কিন্তু খুবই সুখে ভালোভাবে একজন আরেকজনের সাথে সুন্দরভাবে আমরা মিলেমিশে আমরা কিন্তু জীবন যাপন করতেছি বাংলাদেশে। আমি যেখান থেকে সংসদ হয়েছি, আমাদের নবাবগঞ্জ দোহার, সেখানেও কিন্তু হিন্দু সম্প্রদায় অনেক, প্রায় 15% আছেন। খ্রিস্টানও আমাদের অনেক আছে নবাবগঞ্জে বিশেষ করে। তো আমি দেখেছি আমার নিজের এলাকায়ও যে আমরা খুব ভালোভাবে সুন্দরভাবে সবাই মিলেমিশে আমরা থাকি। এবং এটা সম্ভব হয়েছে প্রথমত যেটা বলেছি, আমাদের জাতির পিতা বঙ্গবন্ধুর যে ওনার কারণে এবং ওনার যোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা যেভাবে আমাদেরকে বলেছেন, ঠিক সেভাবে আমরা দেশটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আমি
আরেকটি, আমি এর আগেও কিন্তু বনানীতে আপনাদের এই উৎসবে আমি কিন্তু যোগদান করেছিলাম 2-3 বছর আগে, এবং আমি নিজেই দেখতে পারতেছি যে ওই সময় থেকে তুলনায় আজকে কিন্তু যে কথাটা আপনার সাধারণ সম্পাদক যে কথাটা বলেছেন যে আজকে আমরা খুব লো স্কেলে করতে হয়েছে, তো আসলে যে সারা দেশে যে আমাদের করোনার মহামারীটা হয়েছে ওর কারণে সবাইকে করতে পেরেছে, কিন্তু যে কথাটা আপনারা শুনেছেন যে আবার জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর কারণে উনি যে আমাদের এটাকেও এত সুন্দরভাবে ম্যানেজ করেছি, তার জন্যে লো স্কেল হলেও আমরা কিন্তু আজকে এই উৎসবটা আমরা কিন্তু পালন করতে পারছি, এখানে আমরা আসতে পেরেছি। আমি আশা করছি আগামীতে যেভাবে এখন আমাদের ভ্যাকসিনেশনটা আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে, ভ্যাকসিন নিয়ে যে সমস্যা ছিল সেই সমস্যাটাও সমাধান হয়ে গেছে, এবং আমরা তো বাচ্চাদেরকেও এখন ভ্যাকসিনেশনটা টিকা দেওয়াটা আমরা শুরু করে দিচ্ছি। টিকারও কোনো কিন্তু এখন সমস্যা নাই, যথেষ্ট টিকা আছে। আমরা আশা করছি যে আগামী ডিসেম্বর জানুয়ারি মাসের মধ্যে আমাদের প্রায় 60-70% আমাদের পপুলেশনের আমাদের টিকা হয়ে যাবে। ওটা হয়ে গেলে কিন্তু যেটা ওরা বলে হার্ড ইমিউনিটি, সেটা হয়ে গেলে আমি মনে করি আমাদের একদম স্বাভাবিক জীবনে আমরা ফিরে যেতে পারবো। তো আমি এই আশা করি যে আগামী বছর যখন আবার আপনারা এখানে বাড়িধারা বা গুলশান বনানীর পূজা মণ্ডপ যখন এখানে করবেন, এই জায়গায় আমি যে 2 বছর আগে 3 বছর আগে যে আমি লোকজন দেখেছিলাম, আগামী বছর আমি ওই ধরনেরই আমি আশা করি যে আপনারা সবাই এখানে আসতে পারবেন। আরেকটা কথা বলা হয়েছে যে আপনাদের এই এলাকাতে মন্দির নাই এবং এখানে জায়গার একটা ব্যবস্থা করতে, তো আমাকে বলা হয়েছে যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন দ্যাট যদি জায়গাটা খুঁজে পাওয়া যায় তাহলে তিনি সেই জায়গাটা বরাদ্দ করতে রাজি আছেন। তো আমি কিন্তু তাহলে আমি ঢাকা নর্থ সিটির মেয়র যারা আছেন ওনার সাথে এবং আমাদের রাজুক এর সাথে আমি কথা বলে আমি দেখি যে আমরা এখানে কোনো জায়গাটা বের করতে পারি কিনা, এবং সেটা করলে নিশ্চয়ই যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন উনি রাজি আছেন, তাহলে এখন তো আমাদের দায়িত্ব হয়ে গেছে যে একটা জায়গা খুঁজে বের করতে। আমি এটা করব এবং আমি আশা করি যে ভবিষ্যতে এই এলাকায় আপনাদের আমরা সুন্দর একটা মন্দির আপনারা নির্মাণ করতে পারবেন। আমি আর আমার বক্তব্যটা দীর্ঘায়িত করব না। আপনারা এখানে বক্তৃতা শুনতে আসেন নাই, আপনারা উৎসবে আপনাদের করতে এসছেন, সেলিব্রেট করতে এসছেন। আজকে আমি আমার বক্তব্য শেষ করব। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুখী থাকবেন এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক। দর্শক, শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে বনানী পূজা মণ্ডপে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান। আমরা সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি খেলার খবরের পরের অংশে। মালদ্বীপে হয়নি লক্ষ্য পূরণ, এবারও সাফের ফাইনালে যেতে পারেনি বাংলাদেশ। হতাশার মিশনে কোথায় ছিল ঘাটতি, কোথায় ভুগেছে লাল সবুজ? 4 ম্যাচের বিশ্লেষণে উঠে এসেছে নানা তথ্য। বল দখলের লড়াইয়ে শিক্ষার অভাব, ফাউলের প্রবণতা ফেলে দিচ্ছে প্রশ্নের মুখে। সংকটের বড় জায়গা জুড়ে ফরওয়ার্ডদের ফিনিশিং দুর্বলতা। ডু অর ডাই ম্যাচে বরাবরই কপাল মন্দ বাংলার। এবারও নেপাল বাধায় আটকে হতাশা আক্ষেপী সঙ্গী হয়েছে। ব্যর্থতার পোস্টমর্টেমে উঠে এসেছে কিছু বিষয়। প্রথমবারের মতো তাদের ফুটবল ইতিহাসে এবং ফ্রন্টলাইনের দুর্বলতা ভুগিয়ে যাচ্ছে। সাফে 3 গোল করেছে বাংলাদেশ, 2টা ডিফেন্ডার তপু ইয়াসিনের। শেষ বেলায় সুমন রেজায় সাপ মুক্তি হলো কতটা? ওপেন প্লে থেকে গোল নেই, 3 গোলের প্রথমটা পেনাল্টিতে, বাকি 2 সেট পিস থেকে হেডে লক্ষ্যভেদ। বিপুল সুফিল মতিনরা পর্যাপ্ত সুযোগ পেয়েছেন, তবে ফিনিশিংয়ে শূন্য ওদের।
স্ট্রাইকিং জোনে পারফেক্ট নাম্বার 9-এর অভাব আড়ালে এলিটা কিংসলের কথা মনে করিয়ে দিয়েছে। তিনজনই তিনটা বল নিয়ে দূরের থেকে মারলো, কারণ কি দু আর স্কেয়ার্ড যে পিছন থেকে চ্যালেঞ্জ আসতেছে, এই যে ভীতিটা, এটার জন্য তারা দূরে থেকে আগের থেকে মেরে দিল আর কি, একটা চান্স দিল। আর ওই সাহসটা নাই যে আর একটু আমি ট্রাভেল করি বলটা নিয়ে আরও কাছে যাই। স্ট্রাইকার হিসাবে যেটা আমাদের ডিসপারেটনেস, আর একমাত্র আমি সুমন রেজাকেই দেখেছি, তাদের ভিতরে ডিসপারেটনেস ছিল সুমন রেজার ভিতরে, যে সে গোলের জন্য হাংরি। মতিন মিয়া বা অন্যরা ক্লিক করেনি, সুমন রেজা ক্লিক করেছে। 4 ম্যাচে 2 লাল কার্ড, হলুদের ছড়াছড়ি, কোন সময় কোথায় কিভাবে ট্যাকেল করা যায় তার ধারণাই যেন নেই ডিফেন্ডারদের। ভারত ম্যাচে ড্রয়ের আনন্দে ভাটা পড়েছিল বিশ্বনাথ রাকিবকে নিয়ে। 2 গুরুত্বপূর্ণ সদস্যের অনুপস্থিতি মালদ্বীপের বিপক্ষে স্পষ্ট হয়, 2 গোলের হার যার পরিণতি। রেফারিং নিয়ে সমালোচনা হয়, ম্যাচে অনেক সময় একটা দল পেয়ে যায় অ্যাডভান্টেজ, এটাই ফুটবলের কঠিন বাস্তবতা। তারপরও বিচার বিশ্লেষণে রেফারিরা তো সাম্প্রতিক পরিসংখ্যান খেলার ধরন ঠিকই অনুসরণ করেন। সে বিচারে বাংলাদেশের অবস্থান কোথায়? 4 ম্যাচে 84টা ফাউল, সর্বোচ্চ মালদ্বীপের বিপক্ষে 30 বার, 13টা হলুদ কার্ডও তো লাল সবুজের বিপক্ষেই কথা বলতে পারে। টেকনিক্যালি দে আর পুয়ার আর জানে না কীভাবে কী করতে হবে আর কি। হ্যাঁ, আননেসেসারি, কালকে তো দেখলাম 2-3টা আননেসেসারি ফাউল গোল, কোনো দরকার ছিল না। হ্যাঁ, আননেসেসারি ধুম করে একটা আননেসে ধাক্কা মারলো। হ্যাঁ, তো এইসব এগুলি হলো কি ওই মানে, আর এটার জন্য ঢাকার রেফারিংও রেসপন্সিবল। ফাইনালের স্বপ্নভঙ্গে এই মিশন যাবে ব্যর্থতার সারিতে। তারপর এবারের সাফ দিয়েছে বদলের বার্তা। ব্রুজনের অধীনে লড়াকু ফুটবল ভবিষ্যতের পথে বহু প্রশ্নের উত্তর হয়তো দিয়ে দেবে। ফেরদৌস ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বিশ্বকাপ বাছাই পর্বে এবার ব্রাজিলের সামনে উরুগুয়ের চ্যালেঞ্জ। সুয়ারেজদের বিপক্ষে জয়ে ফিরতে মুখিয়ে নেইমাররা। ম্যাচ শুরু বাংলাদেশ সময় সকাল 6:30টায়। এর 1 ঘন্টা আগে আর্জেন্টিনা নামবে পেরুর বিপক্ষে। পরিসংখ্যানে এগিয়ে থাকলেও প্রতিপক্ষকে সহজ ভাবছেন না কোচ স্ক্যালোনি। কলম্বিয়ার সাথে ড্রতে পয়েন্ট হারালেও বিশ্বকাপ মিশনে এখনও লাতিন আমেরিকার শীর্ষে ব্রাজিল। সামনে উরুগুয়ের চ্যালেঞ্জ, জিতে জয়ের ধারায় ফিরতে মরিয়া সেলেসাওরা। ইনজুরির কারণে এই ম্যাচেও থাকছেন না ক্যাসিমিরো। চোটের কারণে ছিটকে গেছেন মিলিতাও। আগের ম্যাচে নেইমারকে যোগ্য সঙ্গ দিতে ব্যর্থ হয়েছেন বারবোসা, তাই তার পরিবর্তে উরুগুয়ের বিপক্ষে নামতে পারেন রাফিনহা। এই ম্যাচের একাদশে তিতের দলে আসতে পারে আরও 2 চমক। রাইট ব্যাকে দানিলোর রিপ্লেস হতে পারে এমারসন রয়েল। মার্কিনিয়সের পরিবর্তে দেখা যেতে পারে ডিফেন্ডার লুকাস ভ্যারিসিমোকে। 2001-এর পর কোনো প্রতিযোগিতায় সেলেসাওদের বিপক্ষে জয় পায়নি উরুগুয়ে। বাছাই পর্বে নিজেদের টিকিয়ে রাখতে জেতার বিকল্প নেই অস্কার তাবারেজ শিষ্যদের। বন্ধু মেসির দলের কাছে হেরে গেলেও নেইমারের দলের সাথে লড়াই জিততে চান সুয়ারেজের দল। এদিকে বাছাই পর্বে অপরাজিত আর্জেন্টিনার যুদ্ধ পেরুর সাথে। 3 পয়েন্ট নিয়ে কাতার যাত্রা আরও সহজ করতে চায় আলবিসেলেস্তেরা। এই ম্যাচেও স্পটলাইটে থাকবেন লিওনেল মেসি। বিশ্রামে থাকতে পারেন মিডফিল্ডার পারেদেস ও লো সেলসো। 2 দলের শেষ 5 দেখায় 2 জয় 3 ড্র স্ক্যালোনির শিষ্যদের। তারপরও প্রতিপক্ষকে সহজভাবে নিচ্ছেন না কোচ। পেরু ভালো টিম, তাদের কিছু ভালো ফুটবলার রয়েছে যারা গোছানো খেলা খেলে। প্রতিটি ম্যাচেই বল দখলে দক্ষতা দেখিয়েছে। ডিফেন্স, মিডফিল্ডেও দারুণ তারা। কঠিন ম্যাচ হতে যাচ্ছে। বিশ্বকাপ বাছাই 10 ম্যাচে 22 পয়েন্ট নিয়ে আর্জেন্টিনার অবস্থান তালিকার 2-এ। রোকসানা আফরোজ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই ছিল খেলার খবরের অংশে। জানাবো অন্যান্য খবর। পাঁচ দিনের শুভেচ্ছা সফরে চট্টগ্রাম বন্দর জেটিতে ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধজাহাজ HMS কেন্ট। রীতি অনুযায়ী বাদ্য বাজিয়ে জাহাজটিকে অভিবাদন জানায় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে ব্রিটিশ রণতরীর এই সফর, যা পারস্পরিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করে দুদেশই। এই নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের পরের অংশে। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের উপরে চাপ অব্যাহত রেখেছে জাপান। ঢাকায় নিযুক্ত দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, রোহিঙ্গার সমস্যা ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়ন বাধাগ্রস্ত করবে। বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্টস অব বাংলাদেশ ডিক্যাব আয়োজিত আলোচনায় তিনি এসব কথা বলেন।
দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অর্থনীতি খুব দ্রুতই এগিয়ে যাচ্ছে বলে মনে করে জাপান। দেশটির রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, আগামী 5 বছরের মধ্যে বাংলাদেশের চেহারাই পাল্টে যাবে। জাপান এবং বাংলাদেশের অংশীদারিত্বে বিশাল সম্ভাবনা ও সুযোগ রয়েছে। আজকে সম্ভাবনা ও সুযোগ নিয়ে কথা বলতে চাই। উন্নয়নের এ ধারাবাহিকতার জন্য তিনি রাজনৈতিক স্থিতিশীলতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রশংসা করেন। বলেন, জাপানের সহায়তায় উন্নয়ন প্রকল্পগুলো বাংলাদেশের ভাগ্যই বদলে দেবে। জাপান বাংলাদেশে আরও বিনিয়োগ বাড়াতে চায়, তবে এর জন্য কাঠামোগত সংস্কারের প্রয়োজন রয়েছে। বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে বৈষম্য দূর করে স্বচ্ছতার পাশাপাশি সুযোগ সুবিধা বাড়াতে হবে। ইন্দো প্যাসিফিক অঞ্চলে শান্তি নিশ্চিতে তিনি রোহিঙ্গা সমস্যার সমাধানের উপর গুরুত্ব দেন। ভাষাঞ্চলে রোহিঙ্গা স্থানান্তর সফল হবে বলেও মনে করেন জাপানের এ রাষ্ট্রদূত। রোহিঙ্গা প্রত্যাবাসনে মিয়ানমারের সঙ্গে সরাসরি আলোচনা চালিয়ে যাচ্ছে জাপান। এক এক দেশের আলোচনার ধরন এক এক রকম। আমরা নানা পথে নানা উপায়ে তাদের সঙ্গে আলোচনা করছি এবং রোহিঙ্গা ফিরিয়ে নেবার জন্য চাপ দিয়ে যাচ্ছি। উন্নয়নে যে কোনো দেশ থেকেই আর্থিক সহায়তা নিতে পারে বাংলাদেশ, তবে সেক্ষেত্রে টেকসই ও স্বচ্ছতা নিশ্চিতের উপর গুরুত্ব দেওয়ার পরামর্শ দেন ইতো নাওকি। তিনি আরও জানান, নভেম্বরে কোভ্যাক্সের আওতায় বাংলাদেশকে আরও করোনার টিকা পাঠাবে জাপান। নাফিজুদ্দৌলা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দেশে এসেছে ব্রিটিশ রয়্যাল নেভির যুদ্ধজাহাজ HMS কেন্ট। 5 দিনের শুভেচ্ছা সফরে সকালে জাহাজটি চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছেছে। এই বিশেষ সফর দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় করবে বলে জানিয়েছেন ব্রিটিশ হাইকমিশনার। বৃহস্পতিবার সকাল 7টায় 187 জন নাবিক, 32 কর্মকর্তা, 3 বেসামরিক সদস্য নিয়ে চট্টগ্রাম বন্দরের জেটিতে পৌঁছায় যুক্তরাজ্যের রাজকীয় নৌবাহিনীর যুদ্ধজাহাজ HMS কেন্ট। এ সময় ঐতিহ্যবাহী রীতিতে বাদ্য পরিবেশন করে জাহাজটিকে অভিবাদন জানায় নৌবাহিনীর সুসজ্জিত বাদক দল। বিশেষ এ রণতরীকে শুভেচ্ছা জানাতে বিকেলে বন্দরের জেটিতে যান ব্রিটিশ হাই কমিশনার। এ সময় বাংলাদেশ নৌবাহিনীর আতিথেয়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। সংশ্লিষ্টরা জানান, দুদেশের মানুষ ও নৌবাহিনীর সম্পর্ক উন্নয়নে এ সফর গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। We are delighted to be here to celebrate the very close relationship between the United Kingdom. বাংলাদেশ ও যুক্তরাজ্যের নৌবাহিনীর সম্পর্ক দীর্ঘদিনের। এই দেশের আতিথেয়তায় আমরা মুগ্ধ। দুদেশের মানুষ ও নৌবাহিনীর সম্পর্ক উন্নয়নের জন্য এই সফর খুব গুরুত্বপূর্ণ। More broadly, the reason that HMS Kent is operating in this part of the world. এ সময় দুই দেশের নৌবাহিনীর সম্পর্কের ইতিহাস তুলে ধরে একসঙ্গে আরও কাজ করার কথা জানান ব্রিটিশ হাই কমিশনার। বঙ্গোপসাগরের বিশাল জলসীমার নিরাপত্তা সহ বিভিন্ন ক্ষেত্রে দুদেশের একত্রে কাজ করার সুযোগ রয়েছে। বিগত সময়ে যুদ্ধজাহাজ তৈরিতে বাংলাদেশকে সাহায্য করেছে যুক্তরাজ্যের নৌবাহিনী। এদেশের নৌবাহিনীর অনেক কর্মকর্তা প্রশিক্ষণ নিয়েছেন যুক্তরাজ্যে। বাংলাদেশে অবস্থানকালে জাহাজটির অধিনায়ক, চট্টগ্রাম নৌ অঞ্চলের কমান্ডার, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান সহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। জাহাজের নাবিক ও কর্মকর্তারা ঘুরে দেখবেন চট্টগ্রামের বিভিন্ন ঐতিহ্যবাহী স্থাপনা। 18 অক্টোবর যুদ্ধজাহাজটি যুক্তরাজ্যে ফিরে যাবে। ইফতেখার ফয়সাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। এই ছিল বিরতিহীন রাত 9টায় বাংলাদেশে। এছাড়া ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব, টুইটারে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।